সেটা কারা পড়লো কি করে? পাঠ উদ্ধার মানে সেটাকে পড়া, কোনো জিনিস আমি একটা পেয়েছি সেটাকে পাঠ উদ্ধার করা মানে পড়ে বলবো যেটা কি এটাই মাথায়। বোঝা গেছে? বিংশ শতাব্দীর প্রথম দিকে 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, এই নামটা মাথার মধ্যে ঢুকিয়ে দেবো। যদি কোনোদিনও পরবর্তীকালে বাংলা নিয়ে অনার্স করে বা বাংলা সাহিত্যটাকে নিয়ে যদি ভাবো হায়ার ডিগ্রি নেবে, তাহলে তোমাকে এই নামটা খুব ভালো করে মাথায় ঢুকে রেখে হবে। তাহলে বিংশ শতাব্দীর প্রথম দিকে 1907 খ্রিস্টাব্দে একজন ভদ্রলোক, দেখো, মহামহোপাধ্যায়। উপাধ্যায় মানে হচ্ছে যেটাকে আমরা প্রফেসর বলি সেটা, আর মহামহোপাধ্যায় মানে হচ্ছে প্রফেসরেরও উঁচুতে, প্রিন্সিপালেরও, মানে ঠিক প্রিন্সিপাল বা প্রফেসরও নয়, মানে এ হচ্ছে ভীষণ জ্ঞানী একটা মান। সে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে একটি পুঁথি সংগ্রহ করে আনে। কোথা থেকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট প্রশ্নতে প্রচুর দেবে। নেপালের রাজপ্রাসাদের কোথা থেকে? গ্রন্থাগার থেকে। কি এনেছিল? একটা পুঁথি। পুঁথি আর বইয়ের মধ্যে পার্থক্য কি? পুঁথি হচ্ছে কোনো তাল পাতা বা কোনো গাছের পাতা বা কোনো কাপড়ের ওপর হাতে লেখা, সেটাকে বলা হতো পুঁথি। অন্য দুটি অপভ্রংশ রচনার সঙ্গে একত্রে এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। বইটার নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। কারণ এর সাথে অন্য দুটি অপভ্রংশ রচনা ছিল, মানে এখানে যেমন আমরা বাংলা সম্পর্কে জানতে পারছি, তেমন বাংলার সাথে সাথে আরো দুটো ভাষা ছিল। ধরো আমাদের বাংলার কাছাকাছি কি আছে, নেপালি আছে, তিব্বত আছে, এদের দুটো ভাষা ছিল, মানে দুটো আরো ভাষা এবং বাংলা ভাষা নিয়ে এই বইটা ছিল। ওটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এবার ধরো পড়তে পড়তে তো সে আলাদা করে বলছে। এই ঘটনার প্রায় 10 বছর পরে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় 1000 বছরের পুরনো বাংলা ভাষা, কথাটা ভালো করে বোঝো, নট বাংলা, বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে এটি প্রকাশিত হয়েছে। তাহলে ও যে বইটা আনছে সেই বইটার নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রী সেই বইটা আনছে, উনি যেভাবে হোক পড়ছে, ধরে নেওয়া যায় উনি ভাষাটা কোনোভাবে শিখছেন বা দেখবে ছোট ছোট জিনিস বুঝতে বুঝতে একটা ভাষা তৈরি করছে, তখন উনি একটা বই লিখছেন। সেই বইটার নাম 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে একটি বই প্রকাশিত হয়। দোহা মানে হচ্ছে এই যে যেমন ছড়া কাটা হয়, দেখো আমরা ছড়া কাটি, তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত ধরে বসে খাই, এটা ছাড়ো। দেখবে আমরা একটা খেলা চাই, ওই যে না না আড়ি আড়ি কাজে পড়ে না, ওই যে চামচি কেটে মারলো লাতি, দামোদরের হাঁড়ি কুড়ি, জোয়ারে বসে চাল কুড়ি, চাল করতে বড় বেলা, এইটার মধ্যে দিয়ে কিন্তু একটা গোটা ঘটনা ব্যাখ্যা করা আছে। এইটার মধ্যে দিয়ে ইংরেজরা আমাদের কিভাবে অত্যাচার করতো এবং তার পরিবর্তে আমরা নিজেদের জীবনটাকে কিভাবে চালিয়ে নিয়ে গেছি, এই গোটা ঘটনার মধ্যে দিয়ে ব্যাখ্যা করা আছে। তেমন বৌদ্ধদের এরকম কিছু কথা আছে, বা ওই যেটাকে তো আমরা কি বলি গো, হিন্দিতে তোমরা খুব ওই কথাটা এ করো, শ্লোক, শ্লোক বোঝো তো? শ্লোক, হ্যাঁ, যেমন গীতার একটা শ্লোক আছে যদায় যদায় ধর্মস্য, ওই যে শ্লোকগুলোর দ্বারা একটা ব্যাখ্যা আছে, তেমন দোয়া হচ্ছে এরকম শ্লোক, একটা ছন্দ যেটার একটা ব্যাখ্যা থাকবে। বলছে এই গ্রন্থটিতে ছিল সংস্কৃত টিকা সহ ধর্মাচরণের বিধিনিষেধ বিষয় মোট 46টি সম্পূর্ণ গান, একটি খণ্ডিত বা অসম্পূর্ণ গান। তাহলে দোহা, এই যে বইটা কি 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটার মধ্যে কি ছিল? 46টি সম্পূর্ণ গান, মানে তোমাকে উপদেশ দিয়ে গেছে এইভাবে জীবনে চলতে হবে, এইভাবে ধর্মটা করতে হবে, তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করতে পারবে। এর মধ্যে একটি খণ্ডিত বা অসম্পূর্ণ গান, মানে একটা যে লিখছিল সে লিখতে লিখতে কোনো কারণে থেমে গিয়েছিল, হয় মারা গিয়েছিল বা অসুস্থ হয়ে গিয়েছিল, আর লিখে উঠতে পারেনি। 46টা কমপ্লিট, একটা কমপ্লিট নয়। এবং বৌদ্ধাচার্য সরোজ ব্রজ এবং কৃষ্ণার্য রচিত দোহা। এছাড়া আর কি একটা প্রকাশ পেয়েছিল যে সরোজ ব্রজ এবং কৃষ্ণাচার্য দুজন ব্যক্তি, তারাও এরকম বৌদ্ধচর্য নামে আর একটা বের করেছিল, যেটা বৌদ্ধ ধর্ম নিয়ে বেসিক্যালি বলা হচ্ছে। সাধারণভাবে লোকমুখে এটাই চর্যাপদ বা চর্যা গীতি নামে পরিচিত। তাহলে চর্যাচর্য বিনিশ্চয় কে আনছে? হরপ্রসাদ শাস্ত্রী আনছে। কত সালে আনছে? 1907 খ্রিস্টাব্দে আনছে। কোথা থেকে আনছে? নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে আনছে। ওখান থেকে আনার পর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের আন্ডারে থেকে উনি একটা বই বের করছেন,
যার নাম হচ্ছে 1000 বছর পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই বইটা বের করছে। বইটার মধ্যে কি আছে? 46টা সম্পূর্ণ গান আছে। কি বিষয়ে গান আছে? বৌদ্ধ ধর্মে কিভাবে তুমি পালন করবে, বৌদ্ধ ধর্মে কি কি নিয়ম মেনে চলবে, কি কি নিয়ম মানতে হবে না, সেই বিষয়ে 46টি গান আছে। যেটা কমপ্লিট 46টা গান, একটা গান আছে যেটা ইনকমপ্লিট, কমপ্লিট করতে পারেনি। এছাড়া আর একটা বইয়ের নাম আমরা জানতে পারছি, যেটার নাম হচ্ছে বৌদ্ধাচার্য। কে লিখছে? সরোজ ব্রজ এবং কৃষ্ণাচার্য রচিত দোহা। এই যে দোহাগুলো, গানগুলো কারা লিখছে? বৌদ্ধাচার্য, মানে বৌদ্ধ আচার্য। আমরা যেটাকে ব্রাহ্মণ বলি, মুসলিমরা যেটাকে হুজুর বলে, খ্রিস্টানরা যেটাকে ফাদার বলে, সেরকম বৌদ্ধ ধর্মে যারা হেড হয় তাদেরকে বলা হয় আচার্য। কারা? বৌদ্ধ আচার্য, সরোজ ব্রজ এবং কৃষ্ণাচার্য। এরা লিখছে। এটাকেই লোকমুখে চর্যাপদ বা চর্যাগীতি নামে পরিচিত। এর বেশ কিছুকাল পরে প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকে চর্যাপদের অন্য একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন এবং তিব্বতীতে প্রাপ্ত পদ এবং গানের সংখ্যা 51, যা থেকে বোঝা যায় মূল বইয়ের মোট 51টি পদ বা গান ছিল। যাই হোক, এই চর্যাপদের আবিষ্কার বাংলা ভাষা ও সাহিত্যের একটা যুগান্তকারী ঘটনা। কেননা চর্যাপদ হলো একই সঙ্গে বাংলা ভাষা ও নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত। তাহলে কেন চর্যাপদকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? এটা যেমন প্রাচীনকালের বাংলা ভাষাকে আমাদের মধ্যে জানাচ্ছে যে এরকম ছিল ভাষাটা, এবং বর্তমানে যে ভাষা একটা মেলবন্ধন তৈরি হয়েছে। দেখবে এখন আমরা যে ড্রেসগুলো পরি, কি বলা হয়? যে ট্র্যাডিশনাল আর মডার্ন, এই দুটোকে ম্যাচ করানো হচ্ছে। দেখো কিভাবে ম্যাচ করানো হচ্ছে। দেখো জিন্স স্বাভাবিকভাবে এটা মডার্ন, তার সাথে চুড়িদারকে শর্ট ভার্সন করে, শর্ট কুর্তি করে ম্যাচ করানো হচ্ছে। ঠিক আছে, সেরকমই চর্যাপদ হচ্ছে প্রাচীন বাংলা ভাষা, এবং আমরা বর্তমানে যে বাংলা ভাষা, মানে আমাদের যাদের পূর্বপুরুষ বলা হয় আর্য, তাদের যে ভাষাটা বলছি, এই দুটোর মিশ্রণ হচ্ছে চর্যাপদ, মানে কেটে ছেটে এক জায়গায় এনে। আচ্ছা, এখানে আর একটা ঘটনা আমরা যেটা জানলাম, যে পরবর্তীকালে প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকে চর্যাপদের অন্য একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিল। আচ্ছা, এখানে একটা কথা বলি, প্রবোধচন্দ্র বাগচি এই যে বইটা পেয়েছিল, ও পেয়েছিল আবার গোয়ালঘর থেকে। কেন বলো তো? দেখো, গোয়ালঘরে গরু থাকার পাশাপাশি দেখবে বিভিন্ন জিনিস স্টোর করে রাখা হয়। এবার যার বাড়ি থেকে পাচ্ছে সেও একটা পণ্ডিত, ঠিক আছে, সে পড়াশোনা করেছে, জিনিসটা যে এত গুরুত্বপূর্ণ হতে পারে, বা একটা বিস্ফোরণ ঘটাতে পারে, বা একটা ধারণাপত্র বদলে দিতে পারে, অত আইডিয়া পড়া হয়ে গেছে, বইটা দরকার হলে চেনা শুরু করলে ও কল করে রেখে দিচ্ছে। প্রবোধচন্দ্র বাগচি হচ্ছে তার বাড়িতে আশ্রয় নিয়েছিল, এবং দেখবে তখনকার দিনে না ওই ব্রাহ্মণদেরকে একটু আলাদা আলাদাভাবে যত্ন করে, এবং তাদেরকে গোয়াল ঘরে থাকতে দেয়, কারণ গোয়াল ঘরে পবিত্র বলে মনে করে থাকতে দেওয়া হচ্ছে। ও সেইখানে মানতে পারছে। এই যে পরবর্তীকালে এটা হয়, তোমাকে যদি সারাদিন আমি এই ঘরটার মধ্যে বন্ধ করে রাখি, তুমি ঘাটবে মানে ইন দ্য সেন্স তুমি চুরি করে নিয়ে যাবে, তুমি দেখছো উল্টো পাল্টা, এটা কি, কেন? বুঝতে পেরেছি? যেমন ও করতে করতে এটা করেছিল, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে ও যেটা আবিষ্কার করছে, প্রবোধচন্দ্র বাগচি যেটা আবিষ্কার করছে, সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী বাগচির আবিষ্কার করার থেকে আরো পুরনো। বুঝতে পারছি? এবার বলছে রচনাকার, বলছে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নানা দিক বিচার করে প্রমাণ করেছে। ভাষাচার্য মানে যারা ভাষা নিয়ে গবেষণা করে, ঠিক আছে, যেমন যারা বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করে তাদেরকে আমরা বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যারা দেখবে ঘর বাড়ি তৈরি করার করে সিভিল ইঞ্জিনিয়ার। যেমন যে ডাক্তার মাথা নিয়ে কাজ করে তাকে বলি ব্রেন সার্জন। যারা হার্ট নিয়ে কাজ করে বলা হার্ট সার্জন। তেমন যারা ভাষা নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ভাষাচার্য। ভাষাচার্যকে চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচি এরা বিভিন্ন দিকে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করে আনলো, প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করে আনলো। এবার এটাকে একটা গবেষণা করতে প্রমাণ করতে হবে, তো আমি একটা জিনিস বানিয়ে আনলাম আর প্রমাণ করতে পারলে না, কোনো কাজে লাগবে, তাহলে তো হবে না। প্রমাণ করতে হবে। এই প্রমাণের কাজটা করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচি, যে এই পদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছে, মানে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছে। আমরা কিন্তু বর্তমানে একাদশ শতাব্দীতে, এই একবিংশ শতাব্দীতে আছি, ঠিক আছে, তারও আগে অনেক, মানে আজ থেকে 100 বছর আগে। আর এর গীতিকারেরা সকলেই হয় প্রাচীন বাংলার অধিবাসী ছিলেন, নয়তো তারা বাংলাদেশ ও বাঙালির জীবন সম্পর্কে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল। আচ্ছা, একটা জিনিস যখন আমরা পুরোনো কিছু আবিষ্কার করি, কোনোদিন আমরা জোর দিয়ে বলতে পারি না, আমাদের তিনটে শব্দ ব্যবহার করতে হয়, হয়তো, নয়তো, অনুমান করা হয়, বা প্রাপ্ত। বুঝতে গেল? এই কটা শব্দ দিয়েই তুমি ইতিহাসের কোনো জিনিসকে যখন বর্তমানে আনতে চাইছো, তোমাকে এই কটা শব্দ আগে লাগাতে হবে। বুঝতে পারলাম? তো ওরা বলছে যে যারা এগুলো রচনা করেছে তারা হয় এই বাংলার একদম সেই শুরু থেকে আছে, আর নয়তো আমাদের জীবনটা সম্পর্কে তারা গভীর জ্ঞান রাখে। কবি পরিচিতি বলছে চর্যাগীতি।